সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম। তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ। দেখেছো আমাদের কাঞ্চন গাছটায় কিন্তু বেশ ভালো এখন কাঞ্চন ফুল হয়, জানো তো। আগের মতো আর একটা দুটো হয় না, এখন গাছ ভর্তি করে কাঞ্চন ফুল হয়। আর এদিকে দেখো একটা ছোট্ট সরু হয়ে একটা পুঁই ডাল উঠছে আর কি, এই পেঁপে গাছটার ওপর ভর করে। তো কি হয় জানো তো, এই জায়গাটা করে না, মানে এই চত্বরটায় করে ওই কুমড়ো, তারপরে কুমড়ো শাক ওঠে জানো তো, আবার উচ্ছে মানে উচ্ছে গাছ হয়, ছোটো ছোটো উচ্ছেও হয় মাঝে মধ্যে। ব্যাপারটা কি হয়, যেসব আনাজপত্র কাটাকাটি করি না, সেই তার দানাগুলো কিন্তু এই চত্বরটা করে ফেলে দিই। তো সেই থেকেই বলতে পারো গাছগুলো হয়। আর এদিকে দেখেছো লেবুর ভারে কিন্তু একটা ডাল এমনভাবে ভেঙে এদিকটায় পড়েছে যে আমার পুরো নীলকণ্ঠ গাছটার উপরে বারবারই না অত্যাচার হচ্ছে, জানো তো। একবার গাছটার থেকে লাঠিটা ভেঙে পড়ে যাচ্ছে, একবার অন্য গাছ এসে পড়ছে, একবার পেঁপে গাছের বড় বড় পাতাগুলো পড়ছে। জানি না আদেও গাছটাকে বাঁচাতে পারবো কি না। আগেও এরকম একটা গাছ ছিল জানো তো, মানে এরকমই ডবল ফোল্টের অপরাজিতা। তো সেই গাছটা বেশ বড় হয়েছিল, ফুলও হতো বেশ ভালো, এত না হলেও মোটামুটি হতো 4-5টা করে ফুল। হঠাৎ করেই জানি না কেন গাছটা একদিন দেখছি মানে শুকিয়ে যাচ্ছে, তারপরে গাছটা আর কি মারা গেল। তো তারপরে এই গাছটাকে নিয়ে এসে না এই গাছটা বসিয়ে অনেক ফুল পাওয়া যাচ্ছিল জানো তো। আর এখন যেহেতু ওই বৃষ্টি পড়ছে আর লেবুর ভাড়েতে একটা ডাল এসে না দেখছি ওটার ওপরে পড়ে গেছে। তো এটাকেই আর কি টেনে টুনে তুলতে হবে। আসলে কি বলতো, লেবু গাছ তো প্রচণ্ড পরিমাণে কাঁটা, যার জন্য না কেউ ঢুকতে ওখানে ভয় পাচ্ছি, মানে যেই ঢুকে ডালটাকে ঠিক করতে যাবে সেই কিন্তু একটু আহত হবেই আর হবেই, মানে প্রচণ্ড পরিমাণে ওই জায়গাটায় করে আর কি লেবু কাঁটা। আর এদিকে দেখো চলে এসেছিলাম ঘরে, আর তারপর কিন্তু করে নিয়েছিলাম গরম গরম 2 কাপ চা। একটা আমার, একটা ছিল মনের বাপির। তো মনের বাপির চাটা মনের বাপিকে দিয়ে দিলাম, আর এই যে আমি বসে বসে দেখো এখন বিস্কিট দিয়ে চাটা খেয়ে নিচ্ছি। আর এই চাটা খেয়ে নিলে কিন্তু একদম কাজের এনার্জি সত্যি বলছি ডবল হয়ে যায়। তো এখন দেখছো চা খাচ্ছি, কিন্তু সকালে ঘুম থেকে উঠে আমি 1 গ্লাস জল খেয়েছি, তারপর কিশমিশ ভেজানো জলটা খেয়েছি, তারপর বাগানের দিকে গেছি, সমস্ত কাজকর্ম সেরেছি, তারপর কিন্তু চলে এসেছি ফ্রেশ হয়ে করে নিয়েছিলাম চা। তো চাটা খাওয়ার আগে কিন্তু অনেকটা কাজ বলতে পারো আমার হয়ে গেছে। এবার কিন্তু ঘরের বাকি কাজগুলো সারবো, মানে ঘরের দুটো কি বাসি বিছানা তুলতে হবে, উপরে ঠাকুরের ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে আসতে হবে, নিচে ঘরগুলো ঝাড় দিয়ে মোছামুছি করতে হবে। এখন কিন্তু মানে প্রচুর কাজ। চাটা খাচ্ছি আর মনে মনে কিন্তু একটা প্ল্যানও করছি জানো তো, কোন কাজটার পর কোন কাজটা করব। প্রথমেই আগে মনের বাপিকে জিজ্ঞাসা করি তুমি কখন বেরোবে। তো ও যে টাইমটা বলে দেয় সেই টাইমটাকে টার্গেট করেই কিন্তু আমি সমস্ত কাজগুলো সাজাতে থাকি। কারণ কি বলতো, আগে তো আমাকে ওর বেরোনোর কি রান্নাটা করে দিতে হবে, তারপর ওর জিনিসপত্রগুলো গাছানো করে দিতে হবে, ওর জিনিসগুলো যাতে হাতের সামনে পায় সেইভাবে আমাকে জিনিসগুলো রাখতে হবে। তো সমস্তটাই কিন্তু ওই প্ল্যান মাফিক হবে। আর আজকে সকালটা কিন্তু বেশ বৃষ্টি ভেজা ভেজা মতো ছিল, মানে সকালের দিকটা ঘুম থেকে উঠে দেখছি বেশ ভালো কিন্তু বৃষ্টি পড়ছে, মানে বেশ ভালো ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। তো সকালে ঘুম থেকে উঠে না একটু বৃষ্টি দেখতে ভালোও লাগে জানো তো। সকালে ঘুম থেকে উঠে আজকে চলে গিয়েছিলাম ছাদে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাদে বৃষ্টির মধ্যে ভিজিনি, এটা ভেবো না যে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বৃষ্টি দেখেছি। ওই যতটা আর কি সেট মতো করা আছে না, যতটা সানসেট মতো করা আছে, তো সেখানটাই আর কি একটু দাঁড়িয়েছিলাম। তারপর চারিদিকের পরিবেশটা একটু দেখছিলাম। বৃষ্টি পড়লে গাছের পাতার উপরে যখন বৃষ্টি পড়ে তখন বেশ ভালো লাগে দেখতে, যেন মনে হয় গাছের পাতাগুলো মাথা নিচু করে মাথা নুইয়ে নুইয়ে বৃষ্টির জলে তাদের সারা শরীরকে সিক্ত এবং শান্ত করে তুলছে। এই যে গরমের সূর্যের রোদের এত প্রখরতা, এত যে তীব্র গরম, তারা তো মানে ভীষণভাবে সহ্য করেছে। আর এই যে বৃষ্টিটার মধ্যে বৃষ্টিটা যে পড়ছে, তারা যে এতটা পরিমাণে ভিজে শান্তি পাচ্ছে, সেটা যেন মনে হয় তারা ওই যে নিস্তব্ধভাবে মাথা নিচু করে যে জলে ভিজছে, তাদের যে একটা শান্তি, সেই শান্তিটা যেন মনে হচ্ছে তারা ওইভাবে প্রকাশ করছে। এই কারণেই দেখবে যে যখন বৃষ্টি হয় তারপরের গাছপালার চেহারাগুলো কিন্তু একদম পাল্টে যায়। তারা যেন কত
কত শান্ত স্নিগ্ধ, কত সতেজ, কত একটা মানে একদম নধর হয়ে ওঠে। তো যতই আমরা জল দিই না কেন, দুবেলাই হয়তো জল দিচ্ছি গাছে, কিন্তু বৃষ্টি ভেজার পর তাদের যে চেহারা হয়, তাদের যে রূপ হয়, আর তারা যে তৃপ্ত, সেটা কিন্তু পরিষ্কার বোঝা যায়, জানো তো। সেই কারণে দেখবে বৃষ্টি ভেজার পর গাছপালার চেহারাই অন্যরকম হয়ে যায়। তো এদিকে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি ঘরের সমস্ত কাজও একের পর এক গুছিয়ে নিচ্ছি। এদিকে আমার যে ঘরটা আছে সেখানে সমস্ত কিছু ডাস্টিং করে নিয়েছি, সব মুছে টুছে নিয়ে সমস্ত ডাস্টিং করে নিয়েছি। আর এখন চলে এসেছি দেখো সামনের এই যে ফ্রন্টের যে দরজাটা আছে, এটা কিন্তু আমি প্রতিনিয়ত মুছি, জানো তো। অল্প হলেও, হাতে খুব অল্প সময় থাকলেও কিন্তু আমি হালকা করে একটু মুছে দিই। কারণ কি বলতো, বাড়ির যে মেন গেট বা মেন দরজা, সেটা হচ্ছে বাড়ির মুখ। সেই মুখকে সবসময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। আর সারাদিন মোছার দরকার নেই, সকালে ঘুম থেকে উঠে বাসি দুয়ারে জল দিয়ে গেটটা পরিষ্কার করে দিয়ে, দরজার এই যে সামনে দুয়ারটা আছে সেটাকে ধুয়ে দিয়ে, আর এই যে গেটটা দেখছো সেটাকে কিন্তু ভালোভাবে মুছে দিই। তো যত সময় বেশি থাকে তখন একটু ভালোভাবে মোছা হয়, যদি সময় হাতে কম থাকে তাহলে কিন্তু ওই হালকা করে একটু মুছে দিই। আর এদিকে এই সোফাটার ওপর কিন্তু বিশাল ধকল যায়, জানো তো। তো সকাল সন্ধ্যা সবসময় কিন্তু যে আসে, মানে আমরাও বসি অবশ্যই, তো যারা আসেন তারা কিন্তু ওই সোফাতে বসেন। তারপরে আমরা কে কখন কোনটা খাওয়া দাওয়া করছি, ধপাং করে বসে পড়লাম। এই যে কুশনগুলো দেখছো এখন তো গুছিয়ে রেখেছি, কিন্তু আর কিছুক্ষণ পর দেখবে একটাও কিন্তু জায়গায় নেই, জানো তো। সব এদিক ওদিক এলোমেলো হয়ে পড়ে আছে। আসলে যে যখন বসে সোফার ওপরে কুশনটাকে কোলে নিয়ে বসে, আবার কিন্তু এলোমেলোভাবে রেখে দেয়। তো যাই হোক, যখন হাতে আবার সময় পাই তখন কিন্তু আবার করে ভালো করে আর কি সোফাটা পরিষ্কার করে ফেলি। আর এদিকে দেখো ঘরদোরটাও ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল, উপরে ঘরও ঝাড় দিয়ে দিয়েছি, ঘর গুছিয়ে চলে এসেছি, সিঁড়ি টিড়ি সমস্তটাই ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে এখন কিন্তু দেখো ঘরদোরটা মুছে ফেলছি। আর বাসি ঘর কিন্তু একদম ফেলে রাখতে নেই, ঘর ঝাড় দেওয়ার পর না হলেও কিছুক্ষণ পর বলো বা স্নান করতে যাওয়ার আগে বলো, ঘরটা কিন্তু একটু মুছে নেবে। এতে কিন্তু সংসারের আয় উন্নতি কিন্তু সত্যি বজায় থাকে, জানো তো। তো এরকম কিছু কিছু নিয়ম আছে যেগুলো আমি আগে হয়তো অতটা গুরুত্ব দিতাম না, কিন্তু আস্তে আস্তে যত বয়স বাড়ছে, যত এর মহত্ব বুঝতে পারছি, তত কিন্তু সব নিয়মগুলো, মানে যে কটা নিয়ম আমি জানি বা যে কটা নিয়মের সাথে আমাকে পরিচয় করানো হয়েছে, সেগুলো কিন্তু করে নেওয়ার চেষ্টা করি। আর এদিকে দেখো মন বলল আজকে আলু সিদ্ধ মুড়ি খাবে, তো ওর জন্য না একটা আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি গ্যাসে। আর চলে এসেছি সেই সময়, সেই ফাঁকে আর কি ছাদে জামা কাপড়গুলো মেলে দিতে। এগুলো হচ্ছে গতকালের জামা কাপড়, জানো তো, যেগুলো কাচাকুচি করেছি। হঠাৎ করেই তো বৃষ্টি চলে আসছে এখন, তার ফলে কি হচ্ছে, সেই জামা কাপড়গুলোকে তুলে নিয়ে চলে যাচ্ছি, তারপর এদিক সেদিক যা হোক করে মেলে দিচ্ছি। এবার কি বলতো, আর দ্বিতীয়বার না রোদ উঠলেও ইচ্ছা করছে না যে জামা কাপড়গুলো মেলি, মানে বৃষ্টি আসার তো কোনো সময় নেই, হঠাৎই বৃষ্টি চলে আসছে। ওই একবার তুলে নেওয়ার পর আর কিন্তু মেলি না আমি, ঘরে এদিক সেদিক যেমন ওই মেলে দিই সেরকমই মেলে রাখি। এই যে দেখো এখন রোদ উঠেছে, এখন কিন্তু গিয়ে ছাদে জামা কাপড়গুলো মেলে দিলাম। আর তারপর কিন্তু নিচে চলে এসে মনকে মুড়ি টুড়ি মাখিয়ে দিয়ে দিয়েছিলাম, আর আমি তারপর স্নানটা সেরে নিয়েছি। সেরে নিয়ে চলে এসেছি এখন ঠাকুরকে জল দিতে। তো ঠাকুরের সেবা করে নিয়ে, ঠাকুরের পুজো করে নিয়ে, আমাদের মাকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়ে মায়ের কাছে একটু বসে ভক্তি ভরে প্রণাম করে তারপর কিন্তু যাব আমি আমার গৃহস্থালীর রান্নার কাজে। তো যেহেতু মনের বাপি বললো আজকে একটু দেরি করে বেরোবে, মোটামুটি ওই 11টা এরকম সময় করে বেরোবে, তাই ভাবলাম আগে বাসি কাজগুলো সমস্তটা কমপ্লিট করে পুজোটা করে নিই। আগে পুজো করে নিলে না মনে সত্যি বলছি একটা আলাদাই শান্তি আসে। সকাল সকাল চান করে উঠে যদি পুজোটা হয়ে যায় না, সত্যি বলছি মনের দিক থেকে না একটা তৃপ্তি পাওয়া যায়, একটা মনের দিক থেকে একটা সুখ পাওয়া যায়। তারপর কিন্তু বেশ মনটা চনমনে থাকে, আর এই চনমনে মনটা নিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায়। দেখবে যেদিন মন খারাপ থাকে না, যেদিন কোনো কারণে দেখবে তুমি একটু ডিস্টার্ব আছো, যেদিনকে কোনো কারণে দেখবে তোমার মনটা ভালো লাগছে না, সেদিন কিন্তু দেখবে কাজ যেন শেষই হতে চায় না। কাজ করছি তো করেই যাচ্ছি, যেন মনে হয় না কাজটা কতক্ষণে শেষ হবে, কিন্তু যতই কাজ করি না কেন সেই মুহূর্তে মনে হচ্ছে যে কাজ আমার শেষ হচ্ছে না।
আর যদি মনটা একটু আনন্দে থাকে, মনটা একটু চনমনে ফুরফুরে থাকে, দেখবে ঝটপট কাজগুলো যেন হয়ে যায়। তখন আর মনেই হয় না যে এই কাজগুলো আমি এত কাজ করে ফেলেছি বা এত কাজ আমার এত তাড়াতাড়ি হয়ে গেল। তো সেটাই আর কি, জানো তো, মানসিক শান্তি হচ্ছে সব থেকে বড় জিনিস। মানসিক শান্তির মতো কিন্তু আর অন্য কোনো শান্তি নেই। আর এদিকে দেখো বরবটি, একটু চিচিঙ্গে, আলু এই সব দিয়েই আর কি একটা চচ্চড়ি বসিয়েছিলাম। লঙ্কা, হলুদ, নুন এই ছিল মশলা, একটু টমেটো দিয়েছিলাম, ব্যাস তাতেই একদম কিন্তু ফাটাফাটি হয় খেতে। আর এদিকে দেখো এই ভাতটা চাপা দিয়ে কিন্তু এতক্ষণ রেখেছিলাম 1 ফুট হয়ে যাওয়ার পর। আর এখন আর একবার গ্যাসটা জ্বালিয়ে মানে 1টা ফুট দিয়ে নিলাম। আর দেখে নিয়েছিলাম তখন কিন্তু আর জল দিতে লাগেনি, যদি জল দিতে লাগতো একটু জল দিয়ে চাপা দিয়ে দিতাম। আর দেখলেই তো একটা জিনিস তুলে নিচ্ছি কাপড়ে বাঁধা, সেটা হচ্ছে আর কিছুই নয়, সেটা হচ্ছে ডাল ভাতে। একটু মুসুরির ডাল ভাতে দিয়ে দিয়েছিলাম। মনের বাপি জানো তো একটু পেঁয়াজ কুচিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাখলে বেশ প্রথম পাতের ভাতটা ভালোভাবে খেয়ে নেয়, তো সেই কারণে আজ একটু মুসুরির ডাল ভাতে দিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো আমার মানে এই যে চচ্চড়িটা অলমোস্ট রেডি। এর মধ্যে হালকা একটু মিষ্টি দিয়েছিলাম, মিষ্টি দিলে কি বলতো স্বাদের ব্যালেন্সটা দারুণ হয়। আর ওই প্রথমে একটু পাঁচফোড়ন দিয়ে একটু পেঁয়াজ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আনাজগুলো দিয়ে নেড়ে চেড়ে, দেখলেই তো ওই লঙ্কা, হলুদ, নুনই জাস্ট দিয়েছি, আর কোনো মশলা দিইনি। হালকা মশলায় রান্না করলে কিন্তু রান্না খুবই ভালো হয়, জানো তো। অতিরিক্ত মশলা ব্যবহার করলে সে রান্না কিন্তু মানে ভালো তো হয় অবশ্যই, কিন্তু স্বাস্থ্যের পক্ষে কিন্তু অতটা ভালো হয় না। তো এদিকে দেখো 3 পিস ইলিশ মাছ ছিল, সেই মনের বাপি রবিবার দিন ইলিশ মাছ নিয়ে এসেছিলো, তো সেই 3 পিস মাছ ছিল। তো সেটাকেই আর কি আজকে সর্ষে বাটা দিয়ে করে নেব। মন তো ইলিশ মাছ খায় না, তাই মনের জন্য একটা ডিমের অমলেট করে দেবো, জানো তো, খেতে বসার আগে আর কি। তো আগে আগে ভেজে রাখলে না ডিমের অমলেট ঠান্ডা হয়ে গেলে কিন্তু মোটেই ভালো লাগে না খেতে। আর তাছাড়া কেমন একটা যেন আমার আষ্টে গন্ধ লাগে, মানে অনেকক্ষণ ভাজা থাকলে। আর সদ্য সদ্য ভেজে গরম গরম খেয়ে নিলে তার তো মজাটাই আলাদা। গরম গরম যে কোনো খাবার বলো সবই কিন্তু ভালো লাগে খেতে, জানো তো। তো এদিকে দেখো ইলিশ মাছের বললাম না একটু সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ করে নেবো, তো ইলিশ মাছগুলো তো ভেজে তুলে রেখেছিলাম। আর তারপর দেখো আমি সর্ষে বাটাটা কিন্তু এইভাবে ইউজ করি, যে খোলাগুলো এগুলো কিন্তু একদমই রান্নার মধ্যে দিই না। এগুলো খেলেই কিন্তু পেট ফুলবে, গ্যাস অম্বল হবে, মানে নানান সমস্যা হবে। অনেকের আছে না সর্ষে খেলে সহ্য হয় না, এই কারণেই সহ্য হয় না যে খোলাগুলো গিয়ে পেটের মধ্যে না একটা অ্যাসিডিটি গ্যাস তৈরি করে। তো সেই কারণে আমি চেষ্টা করি খোলাগুলোকে অ্যাভয়েড করার, মানে খোলাগুলোকে যাতে রান্নার মধ্যে না পড়ে সেটা চেষ্টা করার। আর সর্ষে ইলিশের রেসিপি তো তোমরা সবাই জানো, তো এটা আর আলাদা করে কিছু শেয়ার করলাম না, দেখতেই পেলে তোমরা কিভাবে রান্না করলাম আমি। তো ওই সর্ষেটার কথাই একটু বললাম, চেষ্টা করবে না সর্ষের খোলাগুলোকে একটু অ্যাভয়েড করার, তাহলে কিন্তু যে পেটে গ্যাস অম্বল বলো এটা কিন্তু মানে কম হবে, এটা কিন্তু হবেই না বলতে গেলে। আর এদিকে দেখো মনের বাপিকেও আজকে দুপুরের লাঞ্চ দিয়ে দিয়েছিলাম। আর এই যে ডাল ভাতে দিয়ে ভাত খাচ্ছে, প্রথম পাতের ভাত, সাথে নিয়েছি 1 পিস লেবু। আর হচ্ছে তোমার এদিকে ছিল বরবটি চচ্চড়ি, আর ওইদিকে তো দেখলেই ইলিশ মাছের সর্ষে ইলিশ করেছিলাম। আর এটা দিয়ে কি ওকে লাঞ্চটা দিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো মা তুলেছে থানকুনি পাতা, আর এই যে মনের বাপির 50 গ্রাম ছানা। ওর ডায়েটে কিন্তু প্রত্যেক দিন 50 গ্রাম করে ছানা লেখা আছে। তো আগে কি জানো তো বাড়িতেই করে দিতাম, কিন্তু দেখলাম বাড়িতে করতে না ওইটুকু ছানা প্রচণ্ড হ্যাপা, তার থেকে 50 গ্রাম ছানা একজন দিয়ে যায়, তো সেটাই আর কি ও সন্ধ্যায় খেয়ে নেবে। তো এদিকে দেখেছো পাতাগুলো কত বড় হয়েছে বৃষ্টির জল পেয়ে। আর যখন বৃষ্টি হচ্ছিল না তখন দেখেছো তো ছোট ছোট ছিল, আর এখন মানে কটা দিন বৃষ্টি পেয়েছে একদম সব নধর হয়ে উঠেছে পাতাগুলো। তো এই থানকুনি পাতা না আমরা প্রত্যেকে কিন্তু সকালে ঘুম থেকে উঠে চিবিয়ে খেয়ে জল খাই 1 গ্লাস। তো এটা না মহা ঔষধি, এটা ওষুধি নয়, এটা কিন্তু একটা মহা ঔষধি পেটের পক্ষে। তোমরা যদি এটা খেতে পারো, কন্টিনিউ করতে পারো, তাহলে কিন্তু গুণের তুলনা নেই এটার, জানো তো। চেষ্টা করবে খালি পেটে ঘুম থেকে উঠে কটা থানকুনি পাতা নিয়ে 4 থেকে 5টা, 3টে হলেও খেতে পারো, জানো তো, দুটো কি 3টেও খেতে পারো। তো এটা খেয়ে যদি তুমি জল খাও দেখবে গ্যাস অম্বল কিন্তু তোমার আস্তে আস্তে কাটতে শুরু করেছে। আর এদিকে দেখো রান্না বান্না আমার কমপ্লিট, রান্নাঘরের সমস্ত কাজ কিন্তু নিট অ্যান্ড ক্লিন ভাবে করে নিচ্ছি, আর সেগুলোও কিন্তু আস্তে আস্তে কমপ্লিট হয়ে গেছে। সেই সূর্য ওঠার আগে থেকে শুরু হয় সুগৃহিণী হয়ে ওঠার লড়াই।
আর এটা আমাদের কিন্তু চলতে থাকে সারাটা দিন ধরে। আর এদিকে রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নেওয়ার পর এখন চলে এসেছি দুপুরের লাঞ্চটাও সেরে নিতে। আর এই যে দেখো, মন বললাম যে খাবে না ইলিশ মাছ, তো তার জন্য ওকে একটা ডিমের অমলেট করে দিয়েছিলাম। আর আমরাও দুপুরের লাঞ্চটা নিয়ে বসে পড়েছি। তো দুপুরের লাঞ্চ করে কিন্তু একটু জাস্ট আজকে রেস্ট নিয়েছিলাম, কারণ আজকে বিকালে মনের পড়া ছিল না, সেই কারণেই বলতে পারো একটু রেস্ট নেওয়া হয়েছে। তারপর প্রার্থনা করে চাটা খেয়ে আর একটু এডিটের কাজ ছিল সেগুলো কমপ্লিট করে আর এখন দেখো রাতে রুটি করে নিতে চলে এসেছি। তো রাতে ডিনারের জন্য করে নিচ্ছি গরম গরম ফুলকো ফুলকো রুটি। তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।